চব্বিশের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্র ব্যবস্থার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ক্ষমতার কেন্দ্র কি আবারও পুরনো পথেই হাঁটবে, নাকি সত্যিই বদলে যাবে শাসনধারা। দীর্ঘ ১.৫ দশকের শাসনামলে দুর্নীতি, তদবিরবাজি, পরিবারতন্ত্র ও প্রশাসনিক নিয়ন্ত্রণের যে অভিযোগগুলো বারবার সামনে এসেছে, সেগুলোর পুনরাবৃত্তি ঠেকানোই এখন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় শুরু থেকেই কঠোর বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমান মন্ত্রী ও সংসদ সদস্যদের উপর সরাসরি নজরদারি করছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব, মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা, তাদের সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখা এবং সম্ভাব্য অনিয়মের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট সময় পরপর প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন দেওয়া। সূত্র বলছে, প্রতি ২ সপ্তাহ অন্তর অন্তর এই আপডেট দেওয়ার একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা ইতোমধ্যে চালু হয়েছে। নজরদারি ব্যবস্থার বাস্তব ফলও এরই মধ্যে সামনে আসতে শুরু করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে ২ জন মন্ত্রী, ৩ জন প্রতিমন্ত্রী এবং অন্তত ২৩ জন সংসদ সদস্যের প্রশ্নবিদ্ধ কার্যক্রম সম্পর্কে সরকারকে অবহিত করা হয়েছে। এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। ক্ষমতার অবস্থানে থাকা মানেই দায়মুক্তি নয়, বরং ক্ষমতার সঙ্গে জবাবদিহির সম্পর্ক এখন আরও ঘনিষ্ঠ করা হয়েছে। এছাড়া সচিবালয় ও মন্ত্রণালয় কেন্দ্রিক তদবিরবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা শুধু তৈরি করাই নয়, সেটিকে আবার অন্য একটি সংস্থার মাধ্যমে ক্রস চেক করার ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ তথ্য যাচাইয়ের দ্বৈত ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে ভুল বা পক্ষপাতের সুযোগ কম থাকে। সরকারের অভ্যন্তরীণ আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, অতীতের শাসনামলের ভুল ত্রুটি যেন নতুন করে পুনরাবৃত্তি না হয়। বিশেষ করে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের অভিজ্ঞতা নতুন সরকারকে সতর্ক করেছে। তাই মন্ত্রিসভা গঠনের পরপরই গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে আলোচনায় একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সেখানে সিদ্ধান্ত হয় রাজনৈতিক আনুগত্য নয়, বরং তথ্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে মন্ত্রী ও এমপিদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হবে। এই সিদ্ধান্তের পরপরই গোয়েন্দা সংস্থার রাজনৈতিক শাখার কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেন। গঠন করা হয় একটি বিশেষ টিম, যারা নিয়মিতভাবে মন্ত্রী ও এমপিদের সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং প্রশাসনিক আচরণ পর্যবেক্ষণ করছেন। নজরদারির একটি গুরুত্বপূর্ণ অংশ হল সচিবালয়ের অভ্যন্তরীণ চলাচল পর্যবেক্ষণ। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে কারা প্রবেশ করছে, তাদের পরিচয় কি, অতীতে তাদের কর্মকাণ্ড কি ছিল, এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদি কোনো ব্যক্তির নাম তদবিরবাজের তালিকায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রী বা এমপিকে সরাসরি সতর্ক করা হচ্ছে। এরপরও যদি তারা বিষয়টি গুরুত্ব না দেন বা উপেক্ষা করেন, তাহলে সেটি লিখিত প্রতিবেদন আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। এই পুরো কার্যক্রমটি মনিটরিং করছেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন ২ জন কর্মকর্তা। এতেই স্পষ্ট হয় যে বিষয়টি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবে সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত। গোয়েন্দা সংস্থাকে বিশেষভাবে যেসব বিষয়ে নজর দিতে বলা হয়েছে, সেগুলোও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, চাঁদাবাজি, পরিবারতন্ত্র, নিয়োগ বাণিজ্য ও সরকারি দলের নাম ভাঙিয়ে অপকর্ম। অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের যেসব পথ অতীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, সেগুলোকেই প্রথমে টার্গেট করা হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু নির্দিষ্ট অভিযোগও উঠে এসেছে, যা সরকারের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। একজন নারী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে যে তার নির্বাচনী এলাকায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে এবং তাদের সম্পদ নষ্ট করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানার পরও তিনি কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা পাইয়ে দেওয়ার নামে বিশেষ সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে এক মন্ত্রীর ঘনিষ্ঠ জনের বিরুদ্ধে। আবার আরেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ট্রাভেল এজেন্সি মালিকদের কাছ থেকে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে ব্যক্তিগত উদ্দেশ্যে ফোন দেওয়া হয়েছে। আবার ঈদের আগে সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগও এসেছে একজন মন্ত্রীর বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন এমপির এপিএস হিসেবে নিয়োগ পাওয়া পারিবারিক সদস্য
বা দলীয় সংগঠকদের বিরুদ্ধেও অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া গেছে বলে গণমাধ্যমে এসেছে। গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই প্রবণতাগুলো এখনই নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নিতে পারে। সরকার গঠনের পর থেকে সচিবালয়ে দলীয় নেতাকর্মীদের ভিড় বেড়ে যাওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নানা ধরনের আবদার ও তদবির নিয়ে তারা মন্ত্রীদের কাছে আসছেন, যা প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সপ্তাহে 2 দিন দলীয় সাংগঠনিক কার্যালয়ে বসার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি অফিসে অপ্রয়োজনীয় ভিড় কমবে এবং প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তব রূপ এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই রাষ্ট্র গঠনের মূল দর্শন 3টি স্তম্ভের উপর দাঁড় করানোর চেষ্টা চলছে। 1, ক্ষমতার উপর নিয়ন্ত্রণ; 2, প্রশাসনিক জবাবদিহি; এবং 3 হল রাজনৈতিক শৃঙ্খলা। অতীতে ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়ার উদাহরণ কম ছিল। নতুন সরকার সেই জায়গাটিতে পরিবর্তন আনতে চাইছে। নজরদারি ব্যবস্থা চালু করা এবং নিয়মিত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত সেই পরিবর্তনের একটি বাস্তব প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নজরদারি শুধু বিরোধী পক্ষ বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের উপর নয়, বরং ক্ষমতাসীন দলের মন্ত্রী ও এমপিদের উপরও সমানভাবে প্রয়োগ করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় পরিষ্কার: জনগণের প্রত্যাশা এখন আগের চেয়ে অনেক বেশি। শুধু ক্ষমতায় আসা নয়, ক্ষমতায় টিকে থাকতে হলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা বাধ্যতামূলক হয়ে গেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারের নজরদারি ব্যবস্থা একটি প্রতিরোধমূলক কৌশল হিসেবেই বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুর্নীতি বা অনিয়ম ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই তা ঠেকানোই প্রশাসনিকভাবে বেশি কার্যকর। সব মিলিয়ে দেখা যাচ্ছে, 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে: ক্ষমতা আর ব্যক্তিগত সুবিধার হাতিয়ার এক নয়, বরং একটি নিয়ন্ত্রিত দায়িত্ব। 2 জন মন্ত্রী, 3 জন প্রতিমন্ত্রী এবং 23 জন এমপির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের তথ্য সামনে আসা শুধু একটি সংখ্যা নয়, এটি আসলে একটি সতর্ক সংকেত। এখন দেখার বিষয়, এই নজরদারি ব্যবস্থা কতটা ধারাবাহিকভাবে চালু রাখা যায় এবং প্রয়োজন হলে কত দ্রুত ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হয়। কারণ নতুন রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে ঠিক এই জায়গাটি।